রচনা দেবীর একমাত্র বৌমা শ্যামলী অন্তঃসত্ত্বা, তাই রচনা দেবী এবং তার ছেলে প্রীতম ভীষণ পরিমাণে খুশি ছিল। এত বছর পর তাদের পরিবারে এক সন্তান আসবে, সেই জন্য তারা সবসময় বৌমার সেবা যত্ন করতে থাকে। এভাবেই দেখতে দেখতে প্রায় 6 মাস কেটে যায়। শ্যামলী এখন 7 মাসের অন্তঃসত্ত্বা, আর ইতিমধ্যে গরমকালও পড়ে যায়। আর এখন যেহেতু গরমকাল, তাই গরমকালে অন্তঃসত্ত্বা মহিলাদের আরো বেশি করে খেয়াল রাখতে হয়। তাই রচনা দেবী সবসময় নিজের বৌমাকে চোখে চোখে হারায়। বৌমা, তুমি ধীরে ধীরে চলাফেরা করো, আর সবসময় এত ঝাল দেওয়া খাবার খেও না, কারণ গরমকালে অন্তঃসত্ত্বা মহিলাদের ঝাল দেওয়া খাবার একেবারেই খাওয়া উচিত নয়। তাই একটু তুমি নিজের খেয়াল রাখো, কারণ তোমার সঙ্গে এখন আমার নাতি কিংবা নাতনিও কিন্তু বেড়ে উঠছে। আপনি সবসময় এরকম পুরানো মানসিকতার চিন্তাধারা আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমি ভালো করে জানি আমার সন্তানের কিসে ভালো হবে আর কিসে ক্ষতি হবে, তাই দয়া করে আমার খাওয়া দাওয়ার উপর বেশি নিয়ম নিষেধ জারি করবেন না। রচনা দেবী তার বৌমার কথা শুনে চুপ করে যায়। আর সেই সময় প্রীতম অফিস থেকে বাড়িতে ফিরে আসে, আর শ্যামলী তখন প্রীতমের পাশে গিয়ে বসে। প্রীতম, আমার 7 মাস কিন্তু পূর্ণ হলো, আর তুমি আমার 7 মাসের অনুষ্ঠান করার জন্য কোনো কিছু ভাবছো না কেন? এখন তো তোমার খুবই বড় করে আমার অন্তঃসত্ত্বা হওয়ার জন্য 7 মাসের অনুষ্ঠান পালন করা উচিত, আর তোমার কিংবা শাশুড়ি মায়ের এই নিয়ে কোনোই তো মাথা ব্যথা নেই। দেখো, ওইসব মহিলাগত ব্যাপার নিয়ে আমি আর কি বলবো বলো তো। তুমি বরং এই ব্যাপারটা নিয়ে মায়ের সঙ্গে আলোচনা করো। আর 7 মাসের অনুষ্ঠান যদি হবে তাহলে তো ভালোই হবে। আর তোমাদের যা টাকা পয়সা লাগবে আমাকে বলবে, আমি দিয়ে দেবো। আর শ্যামলী যখন তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে গরমের মধ্যে 7 মাসের অনুষ্ঠান পালন করার কথা বলে, তখন কিছুতেই রচনা দেবীও রাজি হতে চায় না। কারণ রচনা দেবী তার বৌমার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে। এই গরমের মধ্যে এখন তোমার 7 মাসের অনুষ্ঠান করার কোনো দরকার নেই বৌমা। বাড়িতে লোকজন আসলে তার উপর রিচ খাওয়া দাওয়া হবে, তোমার শরীর খারাপ করতে পারে। তাই গরমটা একটু কমে যাক, আর তারপর তোমার যখন সন্তান জন্ম নেবে তখন আমি বড় করে অনুষ্ঠান পালন করব। আপনি সবসময় এরকম নেগেটিভ কথাবার্তা কেন বলেন বলুন তো? আপনি আসলে চান না যে আমি আমার অন্তঃসত্ত্বা অবস্থাটা আনন্দ করে কাটাই। আপনি এখন বলছেন গরমকাল বলে 7 মাসের অনুষ্ঠান পালন করবেন না, এটা তো কিছুতেই হতে পারে না। আপনাদেরকে আমার অন্তঃসত্ত্বা অবস্থায় গরমের মধ্যেই 7 মাসের অনুষ্ঠান পালন করতে হবে। তুমি পুরোপুরি ভাবে আমাকে ভুল ভাবছো। আমি একবারও বলিনি যে আমি অনুষ্ঠান করব না, কিন্তু এই গরমের মধ্যে আমি অনুষ্ঠান করতে চাইছি না। অনুষ্ঠানের আগে তোমার আর তোমার বাচ্চার শরীর আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। শ্যামলী এসব কথাবার্তা শুনে আরো বেশি করে তার শাশুড়ি মায়ের উপর রেগে যায়, কারণ সে তার অন্তঃসত্ত্বা অবস্থায় ধুমধাম করে 7 মাসের অনুষ্ঠান পালন করবেই, আর কারো সাধ্য নেই যে তাকে আটকাবে। আমি আপনার এসব ফালতু কথা শুনতে একেবারেই রাজি নই। আমি বুঝতে পারছি যাতে আপনার ছেলের বেশি টাকা খরচা না হয়, তাই আপনি এই অনুষ্ঠান করতে চাইছেন না, কিন্তু এই অনুষ্ঠান আমি করবই। আর আমি বরাবরই অনেক শখ করে এসেছি। আমি আমার 7 মাসের অনুষ্ঠানে সুন্দর করে দামি লেহেঙ্গা পরবো, লোকজনকে নিমন্ত্রণ করব, আর ভালো মন্দ খাবার খাবো। তাই এই অনুষ্ঠান তো হবেই। আপনার যদি আপত্তি থাকে আপনি অনুষ্ঠানে নাই বা থাকতে পারেন, তাতে আমার কোনো অসুবিধা নেই। এভাবে শ্যামলী তার শাশুড়ি মায়ের সঙ্গে তর্ক বিতর্ক করে নিজের ঘরে চলে যায়। আর সে তার বরকে পরিষ্কার করে বলে দেয় যে 7 মাসের স্বাদের অনুষ্ঠান সে পালন করতে চায়। ফলে প্রীতমেরও আর কিছু করার থাকে না। এভাবে রচনা দেবীর বাড়িতে বৌমা 7 মাসের অনুষ্ঠান পালন হবে এটা ভেবেই বৌমা একেবারে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। আর সে নিজের অনুষ্ঠানের জন্য জামা কাপড় পরা থেকে শুরু করে খাওয়া দাওয়া ইত্যাদি নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে। এমনকি কাদেরকে নিমন্ত্রণ করা হবে সেই বিষয় নিয়ে সে একটা লিস্ট তৈরি করে ফেলে। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, মা, আমি একটু বাইরে শপিং করতে যাচ্ছি, তাই আমার জন্য বাড়িতে রান্না বান্না করবেন না। আমি একেবারে রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে বাড়িতে ফিরবো। কি, তুমি এই গরমের মধ্যে বাইরে শপিং করতে যাচ্ছ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত বড় পেট নিয়ে তুমি এখন বাইরে ভয়াবহ গরমের মধ্যে শপিং করবে? তোমার যদি শরীর খারাপ হয় তখন কি হবে? তাই তোমার শপিং করতে যাওয়ার কোনো দরকার নেই। তুমি বাড়িতে বসো, আমি তোমাকে ডাবের জল আর আমের শরবত বানিয়ে দিচ্ছি। একেবারে বিড়াল রাস্তা কাটার মতো আপনিও আমার শুভ কাজের রাস্তা কেটে দেন। আপনাকে বলাই আমার ভুল হয়েছে। আর গরমের মধ্যে ডাবের জল আপনি খান, কারণ আপনার বয়স হয়েছে। তাই আমার থেকে বেশি এখন আপনার এসবের প্রয়োজন। এই বলে শ্যামলী কাঁধে ব্যাগ ঝুলিয়ে গরমের মধ্যে গাড়ি করে শপিং করতে বেরিয়ে যায়। আর সে শহরের একটি বড় লেহেঙ্গার দোকানে গিয়ে পৌঁছায়। সেখানে সে দামি দামি ভারী ভারী লেহেঙ্গা দেখতে থাকে।
দাদা, আমাকে এই জরির কাজ করা লেহেঙ্গা প্যাক করে দিন তো। আমি আমার 7 মাসের স্বাদের অনুষ্ঠানে এই লেহেঙ্গাটাই পরবো, কারণ আমি টিভিতে দেখেছিলাম একটা হিরোইন তার 7 মাসের অনুষ্ঠানে এরকম লেহেঙ্গাই পরেছিল। দেখুন ম্যাডাম, আপনাকে যদি আমি লেহেঙ্গা বিক্রি করতে পারি তাহলে তো আমারই লাভ হবে, কিন্তু আপনি অন্তঃসত্ত্বা মহিলা, আর আপনি বললেন আপনার 7 মাস চলছে, সুতরাং আপনি দয়া করে এত ভারী লেহেঙ্গা নেবেন না, আপনার শারীরিক কষ্ট হতে পারে। আর হিরোইনদের ব্যাপারে কিন্তু অনেকটাই আলাদা, আর আপনি তো একজন সাধারণ মহিলা, তাই না? বাবা, দেখছি মায়ের থেকে মাসির দরদ বেশি। আমার স্বাদের অনুষ্ঠানে আমি গরমের মধ্যে কি পরবো না পরবো সেটা আপনি দোকানদার হয়ে ঠিক করে দেবেন। চুপচাপ লেহেঙ্গাটা প্যাক করে দিন, আর যা টাকা লাগবে আমি আপনার মুখে ছুঁড়ে মারবো। শ্যামলীর এরকম অভদ্র ব্যবহার দেখে দোকানদারের খুবই খারাপ লাগে, কিন্তু শ্যামলী যেহেতু তার দোকানের কাস্টমার, তাই দোকানদার কোনো কথা না বাড়িয়েই শ্যামলীকে লেহেঙ্গা প্যাক করে দেয়। আর লেহেঙ্গা কেনা হয়ে গেলে শ্যামলী শহরের একটা বড় রেস্টুরেন্টে চলে যায়। উফ, কি গরম লাগছে, আমি বরঞ্চ একটা ডিপ চিল্ড কোল্ড ড্রিঙ্কস আর তার সাথে মটন বিরিয়ানি খাই। গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস এর সাথে মটন বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। এভাবেই 7 মাসের অন্তঃসত্ত্বা শ্যামলী রাস্তার তেলযুক্ত খাবার অর্ডার করে বেশি বেশি পরিমাণে খেতে থাকে। কিছুক্ষণ পর শ্যামলী বাড়িতে ফিরে এলে তার শাশুড়ি মা তাকে সাধারণ জল খেতে দেয়, আর সেই দেখে শ্যামলীর রাগ মাথায় উঠে যায়। আপনি আমাকে এই গরমের মধ্যে সাধারণ জল দিচ্ছেন? আমার বর 50,000 টাকা দিয়ে ফ্রিজ কিনেছে যাতে আমি গরমের মধ্যে ঠান্ডা জল খেতে পারি, তাই আমাকে ঠান্ডা জল দিন, কারণ আমি সাধারণ গরম জল খাবো না। 7 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ফ্রিজ থেকে তুমি ঠান্ডা বরফের মতো জল বের করে একেবারেই খেতে পারবে না, এতে তোমার শরীরের ক্ষতি হবে, আর তার সাথে তোমার বাচ্চারও ক্ষতি হবে বৌমা। এমনকি কোল্ড ড্রিঙ্কসও খেতে নেই, তাই তুমি এই নর্মাল জলটাই খেয়ে নাও। রচনা দেবীর এরকম ভালো উপদেশ শ্যামলীর কিছুতেই হজম হয় না, তাই সে ফ্রিজ থেকে কনকনে ঠান্ডা জল বের করে খেতে শুরু করে দেয়, আর সেই সাথে ভীষণ ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস গ্লাসে ঢেলে বরফ দিয়ে খেতে থাকে। এরকম ভাবে অনিয়ম করার পর সে তার বরের সঙ্গে 7 মাসের অনুষ্ঠানের মেনু ঠিক করতে বসে। প্রীতম, আমি ঠিক করেছি সবাইকে মাছের মাথা দিয়ে ডাল, মটন কষা, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের পাতুরি, মটন বিরিয়ানি, মটন চাপ, চাউমিন আর পাস্তা খাওয়াবো। তার সাথে এসব রান্না বেশি বেশি করে করব, যাতে আমিও খেতে পারি। তুমি এই সমস্ত খাবার নিমন্ত্রিত আত্মীয়দের খাবে ঠিক আছে, কিন্তু দয়া করে তুমি কিন্তু খেতে যেও না, কারণ এখন যা গরম পড়েছে, তারপর শরীর খারাপ হলে কিন্তু আমরা বিপদে পড়বো। আর আমার মনে হয় তুমি সত্যিই ভুলে যাচ্ছ শ্যামলী, যে তোমার সাথে তোমার পেটে আমাদের বাড়ির সন্তানও আছে। তুমি তো দেখছি তোমার বয়স্ক মায়ের মতো জ্ঞান দিচ্ছ। আমার মোটেও তোমার জ্ঞান পছন্দ হচ্ছে না। সারাদিন জ্ঞান শুনতে শুনতে আমি এবার পাগল হয়ে যাব। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর শ্যামলীর 7 মাসের অনুষ্ঠানও এগিয়ে আসে। শ্যামলী সেদিন পার্লারে যায় এবং 7 মাসের স্বাদের অনুষ্ঠানের জন্য সুন্দর করে মুখে ব্লিচ করে এবং মুখে ফেসিয়াল করে, আর যেগুলো অন্তঃসত্ত্বা মহিলাদের একেবারেই করা উচিত নয়। সেই সাথে গরমের মধ্যে সে গায়ে লোম তোলার জন্য হাতে পায়ে গরম ওয়্যাক্সও লাগায়। গরমের মধ্যে এসব করতে তার কষ্ট হলেও তার কাছে এখন সুন্দরী হয়ে ওঠাটাই বেশি জরুরি ছিল। বৌদি, আপনি তো দেখছি 7 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় বেশ সাহস নিয়ে পার্লারে চলে এসেছেন, কারণ আপনার জায়গায় আমি থাকলে আমি কিন্তু এসব করতেই পারতাম না। আমার শাশুড়ি মা আমাকে অ্যালাউ করতো না, আর এই গরমের মধ্যে 7 মাসের অনুষ্ঠানের কথা আমরা তো ভাবতেই পারি না। তোমরা গরিব পরিবারের বউ, অনেক কষ্ট করে পার্লারে কাজ করে টাকা রোজগার করো, তাই তোমরা 7 মাসের অনুষ্ঠানের মর্ম কি করে বুঝবে? কারণ আমি 7 মাসের অনুষ্ঠান করার জন্য এমন ভাবেই নিজেকে প্রিপেয়ার করেছি। সুতরাং বেশি বকবক না করে যা কাজ করছো সেটা করো। এভাবেই পার্লারে সাজাগোজা হয়ে গেলে শ্যামলী বাড়িতে ফিরে আসে, আর সেই দিন গরমের তাপমাত্রার পারদ ধীরে ধীরে বাড়তে থাকে। সেই গরমের মধ্যেই শ্যামলী 10 কেজি ভারী ওজনের সিনথেটিক কাপড়ের লেহেঙ্গা পরে, আর সেই লেহেঙ্গা পরার পর তার যেন ভয়াবহ কষ্ট শুরু হয়। উফ, লেহেঙ্গাটি কি ভারী! আমার প্রচন্ড গরম লাগছে, কিন্তু আমি এখন এই লেহেঙ্গাটা খুলতে পারবো না, কারণ এক্ষুনি ফটোগ্রাফার চলে আসবে, আর আমার 7 মাসে বেবি শাওয়ারের ফটোশুটও তো শুরু হবে। শ্যামলী সেই লেহেঙ্গা পরে ভীষণ পরিমাণে ঘামতে থাকে। এমন সময় তার শাশুড়ি মা সেখানে এসে বলে, দেখো বৌমা, এতদিন তোমার যা ইচ্ছা হয়েছে তুমি করেছো, কিন্তু এখন দয়া করে আমার কথাটা শোনো। তুমি এই ভারী সিনথেটিক কাপড়ের লেহেঙ্গাটা খুলে ফেলো আর একটা পাতলা সুতির শাড়ি পরো, কারণ অন্তঃসত্ত্বা অবস্থায় গরমকালে সবসময় সুতির কাপড় পরতে হয়। তুমি ঘেমে যাচ্ছ দেখে আমারই ভীষণ কষ্ট হচ্ছে। রচনা দেবীর কথাতে শ্যামলী একেবারেই পাত্তা দেয় না। সে তার শাশুড়ি মায়ের কথা একেবারে হাওয়াতে উড়িয়ে দেয়, আর ফটোগ্রাফারের কাছে চলে যায় এবং বড় বড় হ্যালোজেন আলোর সামনে দাঁড়িয়ে ফটোশুট করতে শুরু করে দেয়।
আর সেই সাথে শ্যামলী নিজের স্বাদের অনুষ্ঠানে বেশি বেশি করে তেল মশলাযুক্ত খাবারও খায়। ফলে ধীরে ধীরে শ্যামলীর শরীরে ভীষণ পরিমাণে কষ্ট শুরু হয় আর তার শ্বাসকষ্ট হতে শুরু করে। আর একটা সময় শ্যামলী গরম সহ্য করতে না পেরে সে মাথা ঘুরে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই তার শ্বশুরবাড়ির লোকেরা এবং আত্মীয় স্বজন শ্যামলীকে নিকটবর্তী হসপিটালে নিয়ে যায়। এই গরমে মানুষ প্রাণে বেঁচে থাকছে না, আর আপনারা এখন বৌমার 7 মাসের অনুষ্ঠান পালন করছেন। আপনাদের দেখছি তো সক্ষম নয়। এই গরমের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলার উপর অত্যাচার করা একেবারেই ঠিক না। সত্যি আমার এই মহিলাকে দেখে খুবই কষ্ট হচ্ছে। আমি তো কোনো মতে ওনার চিকিৎসা করছি, কিন্তু ওনার পেটে তো বাচ্চা আছে। তাই এবার আপনারা পারলে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এই কথা শুনে প্রীতম এবং রচনা দেবীর চোখে জল চলে আসে আর ডাক্তারবাবু শ্যামলীর চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে। কিন্তু সে যখন দেখে যে ডাক্তারবাবু তার শ্বশুরবাড়ির লোকেদেরকে খারাপ খারাপ কথা শোনাচ্ছে, তখন শ্যামলীরও ভীষণ পরিমাণে খারাপ লাগে আর সে মনে মনে নিজের ভুল উপলব্ধি করে। ডাক্তারবাবু, দয়া করে আপনি আমার শাশুড়ি মা স্বামীকে কিছু বলবেন না, কারণ ওনারা এই গরমের মধ্যে আমাকে বারবার করে বারণ করেছিল আমি যাতে 7 মাসের অনুষ্ঠান না করি, কিন্তু আমি শুধুমাত্র নিজের আনন্দের জন্য এরকম কাজ করেছি। আমি ওনাদের কথা শুনিনি, সেই জন্যই আজকে আমার এই অবস্থা হয়েছে। আমার ভুল হয়ে গেছে এই গরমের মধ্যে এরকম অনুষ্ঠান পালন করা। আমি একেবারে স্বার্থবাদী মহিলা হয়ে উঠেছিলাম, আর আমার পেটে যে আমার সন্তান আছে সেই কথাটা তো আমি ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, এরপর থেকে এই গরমে নিজেরা নিজের সন্তানের খেয়াল রাখবেন, কেননা আপনি যা সব পড়েছেন তাতে আপনার সন্তানের শরীরের উপর অনেক প্রেসার পড়েছে। সুতরাং এর পরে বেশি বাড়াবাড়ি করবেন না, আর সবসময় বয়োজ্যেষ্ঠ মানুষদের কথা শুনবেন, বিশেষ করে আপনার শাশুড়ি মায়ের। বুঝেছেন? রচনা দেবী এবং প্রীতম কিছুক্ষণ পর শ্যামলীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। সেদিনের পর থেকে শ্যামলী তার শাশুড়ি মায়ের সব কথা শুনে চলতে শুরু করে, যাতে তার বাচ্চার কোনো ক্ষতি না হয়। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। এরই মধ্যে শ্যামলী ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেয়। এর ফলে শ্যামলী এবং তার বাড়ির সকলেই খুবই খুশি হয়। ভোলা পম্পিকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে এসেছিল। তাদের বিয়েটা দুই পরিবারে দেখাশোনা করেই দিয়েছিল। সকলে মিলে নতুন বৌমাকে স্বাগত জানায়। রাতে ঘুমাতে যাওয়ার সময়, পম্পি, তুমি ঘরে ঘুমাও, আমি বাইরে ঘুমাতে যাচ্ছি। কেন? তুমি বাইরে কেন ঘুমাবে? না মানে আমার না কারোর সঙ্গে ঘুমানোর অভ্যাস নেই, আমার ঘুম হবে না এখানে ঘুমালে। সে তো আমারও অভ্যাস নেই, তাতে কি? আজকে আমাদের বিয়ে হয়েছে, বাড়িতে এত আত্মীয় স্বজন ভর্তি, তুমি বাইরে ঘুমালে সবাই কি ভাববে বলো তো? ও বুঝেছি, আমাকে তোমার পছন্দ হয়নি তাই তো, তাই জন্য তুমি বাইরে ঘুমাবে বলছো। আমাকে পছন্দ হয়নি যখন, তাহলে আমাকে বিয়ে করলে কেন বলো? না না, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এখানেই ঘুমাচ্ছি, ওকে? এই বলে ভোলা সেখানে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ করে ভোলার ঘুম ভেঙে যায়। সে এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। হাই রে, আমি আজকেও বিছানায় হিসু করে ফেললাম, এবার কি হবে? মা তো বলতো যে বিয়ের পর নাকি আমার বিছানায় হিসু করার স্বভাব চলে যাবে। আমার তো বিয়ে হয়ে গেছে, তবু আমি কিভাবে হিসু করে ফেললাম? কালকে সকালে পম্পি জানতে পারলে ডিভোর্স নিশ্চিত। হে উপরওয়ালা, রক্ষা করো। কি করি এবার আমি? কি করি? হ্যাঁ, এক কাজ করি, আমি বরং বিছানায় জল ঢেলে দিই। এই বলে ভোলা বিছানায় বেশ খানিকটা জল ঢেলে দেয়। হঠাৎ করেই পম্পির ঘুম ভেঙে যায়। ভোলা, তুমি না ঘুমিয়ে দাঁড়িয়ে আছো কেন? এ বাবা, বিছানা ভিজলো কিভাবে? দেখো না পম্পি, আমার খুব জোরে জল পিপাসা পেয়েছিল, আর তাড়াতাড়ি করে জল খেতে গিয়ে সব জল বিছানায় পড়ে গেছে। সরি পম্পি, আমার জন্য তোমার ঘুম নষ্ট হলো, সরি প্লিজ। এ বাবা, তাই বলে এত জল? ঠিক আছে, আমি বিছানার চাদরটা পাল্টে দিচ্ছি। এই নাও, শুয়ে পড়ো এবার। আজকের মতো তো বেঁচে গেলাম, জানি না বাবা কালকে আবার কি হবে। পরের দিন সকালবেলা ভোলা তার মা পিয়ালি দেবীর কাছে গিয়ে বলে, মা, তুমি আমাকে মিথ্যা কথা কেন বলেছো? তুমি বলেছিলে যে আমি বিয়ে করলে আর কোনোদিনও বিছানায় হিসু করব না, কিন্তু আমি তো কালকে রাতেও বিছানায় হিসু করে ফেলেছি। বলো কেন হলো এমন? তা কি করব, বাধ্য হয়ে মিথ্যা কথা বলতে হয়েছিল আমাকে। বিয়ে করার জন্য তুই তো রাজি হচ্ছিলিস না কিছুতেই, সেই জন্যই তো আমি। কেন রাজি হচ্ছিলাম না সেটা জানো তো? আমার মতো বিছানায় হিসু করা ছেলেকে কেউ কেন বিয়ে করবে? কেন আমার সঙ্গে কেউ সংসার করবে? এসব ভেবেই তো আমি বিয়ে করব না বলতাম। আমি জানি, আমি সব জানি। 26 বছর বয়স হয়ে গেল তোর, সেই জন্ম থেকে এখনো পর্যন্ত একইভাবে প্রত্যেক দিন তুই বিছানায় হিসু করে আসছিস, একটা দিনও গ্যাপ নেই।
আর 26 বছর ধরে আমি বিছানা কাঁথা একইভাবে ধুয়ে আসছি। আমার পক্ষে আর এসব করা সম্ভব নয়। আমি অনেক করেছি, এবার আমার ডিউটি শেষ, তোর বউয়ের ডিউটি শুরু। মা, তুমি পাগল নাকি? পম্পি যদি জানতে পারে আমি বিছানায় হিসু করি, বিছানা খাতা ধোয়া তো দূরের কথা, ওই বাড়িতে একটা মিনিটও আর থাকবে না, আমাকে ছেড়ে চলে যাবে। শুধু ও কেন, ওর জায়গায় যে কোনো মেয়ে থাকলে তাই করবে। তুমি মিথ্যা কথা বলে ঠিক করলে না মা, খুব বড় ভুল করেছো। পম্পি যাতে কিছু জানতে না পারে সেই জন্য ভোলা ভেবেছিল যে সেদিন রাতেও সে বিছানায় হিসু করার পর জল ঢেলে দেবে, কিন্তু দুর্ভাগ্যবশত পম্পি সেদিন না ঘুমিয়ে এমনি এমনি চোখ বন্ধ করে শুয়েছিল। ভোলাকে বিছানায় জল ঢালতে দেখে সে সবটা বুঝতে পারে। ভোলা, তুমি বিছানায় হিসু করো? ছি ছি, বিছানায় হিসু করা বর জুটলো আমার কপালে, এ কি হয়ে গেল? ভোলা, তুমি এত বড় হয়ে বিছানায় হিসু করো কেন? পম্পি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আসলে এটা আমার ছোটবেলার অভ্যাস, আমি কিছুতেই নিজের স্বভাবটা ছাড়তে পারছি না, আর তাই আমি এই বিয়েটা করতেও চাইনি। আমার মা তোমাকে বোকা বানিয়ে বিয়েটা দিয়েছে। এত বড় ধোঁকা! এবার কি হবে? আজকে তো তোমাকে আমার সঙ্গে আমার বাপের বাড়িতে যেতে হবে, তুমি ওখানে গিয়েও তো বিছানায় হিসু করবে। ইস, সবাই কি বলবে যে পম্পির বর? না না, এ আমি হতে দেব না। না পম্পি, তুমি চাপ নিও না, আমি যাব না তোমার সঙ্গে, তুমি একাই যাবে। কি করব বলো? আমার মা আমাকে অনেক ডাক্তার বৈদ্য দেখিয়েছে, কিছুতেই কিছু হয়নি। এক সাধু বাবা বলেছিল ছেলের বিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে, কিন্তু তাও তো কিছু হলো না। না, তা আবার হয় নাকি? যত সব ফালতু কথা, তোমাকে তো আমার সঙ্গে যেতেই হবে। আইডিয়া ভোলা, আমি একটা অনেক ভালো বুদ্ধি বের করেছি, তুমি আমার সঙ্গে যাবেও, আর তোমার বিছানায় হিসু করে নিয়ে কেউ কিছু জানতেও পারবে না। হ্যাঁ। মানে কিভাবে তুমি করবে সেটা তো বলো আগে। বলবো, সব বলবো, তবে এখন নয়, আগে তুমি রেডি হয়ে নাও। ভোলা ও পম্পি তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ভোলা তার বউকে নিয়ে শ্বশুর বাড়িতে পৌঁছে যায়। সবাই মিলে নতুন জামাইকে অনেক বেশি আদর যত্ন করে, কিন্তু ভোলা একটুও শান্তিতে বসতে পারছিল না। সে মনে মনে শুধু তার হিসু করা নিয়ে টেনশন করেই যাচ্ছিল। আমার জামাই বাবা সোনার টুকরো ছেলে, একেবারে এমন ছেলে হাজার খুঁজলেও পাওয়া যাবে না, যেমন দেখতে তেমনই আচার ব্যবহার। কি দিদি ভাই, তাই তো? হ্যাঁ, তা যা বলেছিস, তোর বাড়ির জামাই আমাদের পাড়ার সেরা জামাই। আমাদের পম্পি কপাল করে এমন বর পেয়েছে। হ্যাঁ মা, তোমরা ঠিকই বলেছো। ভোলার মতো ছেলে যে পৃথিবীতে থাকতে পারে সেটা আমি সত্যিই জানতাম না। ওর মতো কেউ কখনোই হতে পারবে না। কি ভোলা, তাই তো? রাত্রিবেলা ভোলা ও পম্পি যখন ঘুমাতে যায় তখন চুপ করো, বেশি কথা বললে আমি বাড়ি ছেড়ে চলে যাব বলে দিলাম। তুমি খুব চিটিংবাজ মেয়ে, বললে বিছানায় হিসু না করার উপায় বলবে, কই কিছুই তো ভাবলে না তুমি। কে বলেছে তোমাকে আমি ভাবিনি? এই নাও অ্যাডাল্ট ডাইপার, এটা পরে নাও, তারপর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। কি, তুমি কি পাগল নাকি? আমি এত বড় ছেলে হয়ে ডাইপার পরবো? না না, কিছুতেই না। তুমি আমাকে নিয়ে মজা করছো কেন? ও আচ্ছা, ডাইপার বাচ্চারা পরে তাই তো? আর বিছানায় হিসুটাও কিন্তু বাচ্চারাই করে, তোমার মতো ধেড়ে খোকারা করে না, গাধা একটা। এটা অ্যাডাল্ট ডাইপার, বড়রা পরে এটা। যখন কেউ কোনো সমস্যায় পড়ে তখন পড়তে হয়। নাও, এখন তুমি সমস্যায় পড়েছো, তোমার সঙ্গে সঙ্গে আমিও সমস্যায় পড়েছি, তাই তোমাকে এটা পড়তে হবে। নাও নাও, পড়ে নাও। না না, এটা আমি পরবো না প্লিজ, আমার কেমন অদ্ভুত লাগছে, এটা পরে আমার ঘুম হবে না। পড়বে নাকি আমি আমার বাড়ির সকলকে ডেকে এখনই বলে দেব যে তুমি এই বাড়ির কেমন জামাই? না না, পড়ছি আমি, দাঁড়াও। ভোলা অ্যাডাল্ট ডাইপার পরে শুয়ে পড়ে। কিছুক্ষণ ধরে এপাশ ওপাশ করার পর ভোলা ঘুমিয়ে পড়ে। ভোলাকে ঘুমিয়ে যেতে দেখে পম্পিও ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ডাইপার, পম্পি আমাকে ডাইপার পরিয়েছে। ডাইপার এ কি, এই ছেলেটা ঘুমের মধ্যে কি আবোল তাবোল বকছে? ডাইপার ডাইপার বলছে শুধু। এই চুপ চুপ করো, আরে মুখটা বন্ধ করে ঘুমাও না, পাগল নাকি?
একে ডায়পার পরিয়েও তো মহা ভুল করলাম দেখছি। উফ, এর জ্বালায় আজকে আমার ঘুম হবে না মনে হচ্ছে। একে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। ভোলা সারা রাত ধরে ঘুমের মধ্যে ডাইপার করতেই থাকে। পম্পিও ভোলার বকবক শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়ে তার কোনো ঠিক নেই। পরের দিন সকালবেলা, এই ভোলা, এই ভোলা, ওঠো ওঠো, শিগগিরই ওঠো। এই ওঠো না, তাড়াতাড়ি ওঠো। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বলো বলো। হিজু করে ফেলেছি? ডাইপারটা খোলো শিগগিরই, আর একটা বড় প্লাস্টিকের মধ্যে ভরে নাও। আর চলো, তুমি আর আমি বাইরে গিয়ে দূরে কোথাও এটা ফেলে দিয়ে আসি। বাড়ির সবাই এখন ঘুমাচ্ছে। আচ্ছা, খুলছি, দাঁড়াও। এই গাধা, এখানে নয়, বাথরুম থেকে খুলে এসো। উফ। ভোলা বাথরুমে চলে যায়। ডাইপারটি খোলার পর সেটা হাতে করে নিয়ে এসে সে বলে, পম্পি, এই দেখো দেখো একবার, আমি তো হিসু করিনি একটুও। দেখো দেখো, ডাইপারটা একেবারে শুকনো, একটুও ভেজেনি। কি তুমি সত্যি বলছো? কই দেখি। হ্যাঁ তাই তো, বুঝলাম। সারা রাত তো ডাইপার করেছো তুমি, হিসুটা আর করবে কিভাবে? পম্পি, তার মানে আমি ডাইপার পরে ঘুমালে আর হিসু করবো না, তাই তো? আমার মনে হচ্ছে ভোলার এটা মনের রোগ, ওকে ওর মতো করেই বোঝাতে হবে। হ্যাঁ ভোলা, তুমি ঠিকই বলেছো, ডাইপার পরে ঘুমালে তোমার আর হিসু পাবে না। সেদিন থেকে ভোলা প্রত্যেকদিন ডাইপার পরেই ঘুমাতো, আর সে সত্যি সত্যিই বিছানায় হিসু করতো না। এভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। একদিন, ভোলা, তুমি তো আর বিছানায় হিসু করো না, শুধু শুধু আর ডাইপার পরতে হবে না তোমাকে। আজ থেকে তুমি ডাইপার না পরেই ঘুমাবে। কি, ডাইপার না পরে ঘুমালে আমি আবারও যদি বিছানায় হিসু করি তখন কি হবে? না না, তা আবার হয় নাকি? তুমি শুধরে গেছো তো, আমি তোমাকে পাল্টে দিয়েছি একেবারে। ভোলা সেদিন রাতে পম্পির কথা শুনে ডাইপার না পরেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে সে দেখে যে ভোলা আবার বিছানায় হিসু করেছে। দেখলে তো, আমি আগেই বললাম যে আমি ডাইপার পরে ঘুমাই, তুমি শুনলে না। উফ, এগুলো তোমার মনের রোগ ছাড়া আর কিছুই নয়। আর কিছু করার নেই ভোলা, তোমাকে এখন তোমার বাকি জীবনটা ডাইপার পরেই কাটাতে হবে। আর দুদিন পর তোমার একটা বাচ্চা হবে, তখন বাচ্চার সঙ্গে সঙ্গে তোমারও ডাইপার কিনে নিয়ে আসবে, গাধা একটা। হ্যাঁ, তো কি হয়েছে? ডাইপার পরলে কি প্রবলেম বলো তো? কেউ জানতেও পারবে না তো, শুধু তুমি আর আমি। আর তাছাড়া আমাকে তো রোজ রোজ ডাইপার কিনতেও হয় না, একটা ডাইপার অনেক দিন চলে যায়। হ্যাঁ, বিছানায় হিসু পাওয়া বর এখন ডাইপার পরা বর হয়ে গেছে। এমন বর যেন কারোর কপালে না জোটে। হুঁ।